নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাংলাদেশের সেনাবাহিনী চলে কার নির্দেশে এবং কাদের স্বার্থে। আমি এই প্রশ্নবোধক কথাটি আপনাদের সামনে পেশ করলাম শুরুতে, এটাই আজকে আমাদের ভিডিওতে মূল আলোচ্য। তো এই যে আজকের ভিডিও, এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা পুরনো ভিডিওর প্রসঙ্গ আনবো। সেটি গত বছর অর্থাৎ 2024-এর 5 আগস্টের। 2024-এর 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এখন একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে আছে। সবাই জানেন, আবার বলার কিছু নেই যে গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। ওই দিন বিকেলে আমরা একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটি এখনো পর্যন্ত 52 লাখের বেশি মানুষ দেখেছেন। আমার কাছে যতদূর খবর আছে যে বাংলাদেশের এই যে ঘটনাবলী বা পৃথিবীর অন্যান্য প্রান্তেও কোনো ঘটনাবলী যেগুলি হচ্ছে সাম্প্রতিককালে, তার কোনোটিতেই কোনো ভিডিওর 52 লাখ ভিউ হয়নি। এটাই সম্ভবত সর্বোচ্চ ভিউ। এবং আমরা দেখছিলাম যে কয়েক হাজার মানুষ ওই ভিডিওতে প্রতিক্রিয়া দিয়েছেন, তারা কিন্তু বিশ্বের নানা প্রান্তের। বলা চলে যে যত দেশে বাংলাদেশের নাগরিকেরা আছেন, তারা সেখান থেকে মতামত দিয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে ভিডিওটি কয়েক হাজার শেয়ার হয়েছিল। কেন হয়েছিল তার একটা বড় কারণ হচ্ছে যে ওই ভিডিওতে আমরা বলেছিলাম, ভিডিওটি শিরোনাম ছিল যে কেন পালাতে হলো শেখ হাসিনাকে। আপনারা মনে করলে ওপরে আই বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা আরেকবার আপনারা দেখেও নিতে পারেন যারা আগ্রহী। এই ভিডিওর বিষয় ছিল যে কেন দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। আমরা বলেছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বেঁকে বসাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত একটা অসহায় পরিস্থিতির মধ্যে তাকে দেশ ছাড়তে হয় বা তার আগে ইস্তফার কথা জানাতে হয়। সেনাপ্রধান কি বলেছিলেন না, সেনাপ্রধান 3 আগস্ট সেনা সদর থেকে একটি বিবৃতি জারি করা হয়েছিল। সেই বিবৃতির খবরও আমরা ওয়ালে খুব গুরুত্ব দিয়ে বড় করে আমরা খবরটা করেছিলাম এবং আমরা তখনই একটা আভাস দিয়েও ছিলাম যে বাংলাদেশে একটা বড় কিছু হতে যাচ্ছে। কারণ সেনাপ্রধান বলেছিলেন, তিনি সেদিন বিকেলে সেনা সদর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর তার যারা অধস্তন কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠকের পর বিবৃতিতে তিনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর পাশে থাকবে। অর্থাৎ তারা সরকারের পাশে থাকবে এ কথা বলেনি, বলেছে দেশবাসীর পাশে থাকবে। সেদিনই বোঝা গিয়েছিল যে সেনাবাহিনী আসলে কি বলতে চায়। পরবর্তীকালে যেটা হয়, 4 আগস্ট যে বৈঠকটি হয়, শেখ হাসিনা একটা বৈঠক ডেকেছিলেন তার নিরাপত্তা উপদেষ্টাদের। সেই বৈঠকে সেনাপ্রধান বলেন যে পরিস্থিতি ঢাকায় তৈরি হতে যাচ্ছে, সেই পরিস্থিতি অর্থাৎ লাখ লাখ মানুষ দেশের নানা প্রান্ত থেকে ঢাকায় চলে আসছেন। প্রধানমন্ত্রী বলেন যে তাহলে কারফিউ জারি করে দেওয়া হোক। কারফিউ জারি হয়েছিল সন্ধ্যে 6টা থেকে, কিন্তু দেখা গিয়েছিল যে কারফিউ সেইভাবে বলবৎ কেউ করলো না। অর্থাৎ মাঠে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল। যখন সেনাবাহিনী ময়দানে থাকে তখন সেনাবাহিনী কমান্ড করে বাহিনীকে। সেনাবাহিনী চায়নি বলে কারফিউর মধ্যেও অবাধে লোকজন ঘোরাফেরা করেছেন এবং বিশেষ করে আন্দোলনকারীরা ঘোরাফেরা করেছেন। 5 আগস্ট একেবারে জনজোয়ার বয়েছিল, আমরা সবাই জানি। সেনাপ্রধান তার আগে বলেছিলেন যে যেভাবে পিলপিল করে মানুষ ঢাকার দিকে আসছেন, তাদেরকে আটকাতে হলে আকাশ থেকে বোমা ছুটতে হয়, গুলি ছুটতে হয়, এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওয়াকারুজ্জামান একেবারে সঠিক কথাই বলেছিলেন যে কোনো দেশের সেনাবাহিনীর এটা কাজ হতে পারে না যে গুলি করে করে আন্দোলনকারীদের হত্যা করে সরকারকে রক্ষা করা, এটা সেনাবাহিনীর কাজ নয়। সেদিক থেকে ওয়াকারুজ্জামান একেবারে সঠিক কাজটি করেছেন এবং আমরা বিভিন্ন সময়তে বলেও ছিলাম যে ওয়াকারুজ্জামান কি পদক্ষেপ করেছেন। কিন্তু এর কদিন পরে আমরা একাধিক ভিডিওতে একটা প্রসঙ্গ এনেছিলাম, যেটা আজকে আমাদের আলোচনাকে খানিকটা উৎসাহিত করেছে। যে কেন আমরা যে একটা প্রশ্ন রেখেছি যে সেনা চলে কার নির্দেশে এবং কাদের স্বার্থে। আমরা বলেছিলাম যে ওয়াকারুজ্জামান যে তার বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখলেন, অর্থাৎ পুলিশের সঙ্গে সেনাবাহিনী ময়দানে রইল, কিন্তু তারা না কারফিউ বলবৎ করার জন্য সক্রিয় হলো, না তারা ব্যারিকেড যখন ভাঙা হচ্ছে তাতে তারা বাধা দিল। এমনকি 2টি জায়গায় গুলি ছোড়া ছাড়া তারা কিন্তু
কিন্তু কোথাও গুলিও করেনি। সব মিলিয়ে সেনাবাহিনীর ভূমিকাটা ছিল এক অর্থে জনগণের জন্য ইতিবাচক। কিন্তু কেন তারা এই পদক্ষেপ নিয়েছিল আমি সেই নিয়ে অনেকগুলি ভিডিও করেছি। আপনারা যারা নিয়মিত ওয়ালের ভিডিও দেখেন, আমাদের ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই মনে করতে পারবেন আমি বলেছিলাম যে এটার পেছনে আসলে ছিল হচ্ছে যে রাষ্ট্রসংঘের যে শান্তিরক্ষী বাহিনী অর্থাৎ যে পিস ফোর্স যারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে অশান্তি চলছে সেখানে পাঠানো হয় এবং বিভিন্ন দেশের বাহিনীকে নিয়ে একটা যৌথ বাহিনী তৈরি করা হয় যেটা রাষ্ট্রসংঘের মানে শান্তি বাহিনী বলে পরিচিত। সেই বাহিনীতে বাংলাদেশের সেনাবাহিনীর একটা বড় ধরনের যোগদান আছে, অর্থাৎ একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। এবং যতদূর আমি জানি যে এই মুহূর্তে শুধু নয়, বিগত কয়েক বছর ধরেই এই যে শান্তি বাহিনী রাষ্ট্রসংঘের, তাতে বাংলাদেশ সেনাবাহিনীর জওয়ান এবং অফিসার হচ্ছে সংখ্যায় বেশি। এখন এই যে কাজটা বাংলাদেশ সেনাবাহিনী করে আসছে 1988 সাল থেকে, তাতে কি হচ্ছে না, যারা এই মিশনে যায় অর্থাৎ ডেপুটেশনে কাজে যায়, বিভিন্ন দেশে যায়, তাদের বিপুল অর্থনৈতিক সুবিধা হয়। অর্থাৎ তারা ডলারে বেতন পান এবং অনেক মানে বড় পরিমাণে বেতন এবং আরও অনেক রকম আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে যেটা অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয়। এখন এই ধরনের শান্তিরক্ষী বাহিনীতে যোগদানের জন্য যেটা পূর্ব শর্ত, সেটি হচ্ছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে যদি অন্যায়, অবিচার, অনাচারের অভিযোগ থাকে কোনো দেশের সেনাবাহিনীর, বিশেষ করে সেই দেশের নাগরিকের প্রতি অমানবিক আচরণের অভিযোগ থাকে, তাহলে শান্তিরক্ষী বাহিনীতে তারা ডাক পাবে না। স্বভাবতই এই বিষয়টি ওয়াকারুজ্জামানের মাথায় ছিল যে তার বাহিনীর একটা বড় ক্ষতি হয়ে যাবে যদি তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছে, মানুষ যেভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, যদি তারা সেই মানুষকে বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করে, তাহলে তাদের ওই রাষ্ট্রসংঘের চাকরিটা চলে যাবে। এবং তখন ওয়াকারুজ্জামানকে চেপে ধরবেন তার বাহিনীর লোকেরা যে আপনি আমাদের মুখের ভাত কেড়ে নিয়েছেন, আমরা যে এত বড় একটা মিশনে প্রত্যেক বছর কয়েকশো বা কয়েক হাজার আমরা যাই, যে সুযোগটা পাই, একটা মোটা অর্থ আমরা উপার্জন করি, আরও নানাবিধ সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ থেকে আপনি আমাদের বঞ্চিত করলেন। ফলে সেনাপ্রধানও কিন্তু পাল্টা একটা অভ্যুত্থানে তারও গদি চলে যেতে পারত। ওয়াকারুজ্জামান সেই ঝুঁকি নেননি। স্বভাবতই তিনি ওই সময় তার বাহিনীকে সংযত রেখেছিলেন এবং আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাবাহিনী, সেটাও একটা অদ্ভুত যে একটা সেনাবাহিনী ময়দানে আছে কিন্তু তারা নিধিরাম সর্দার হয়ে আছে নিজেরাই, তাদেরকে কেউ নিধিরাম সর্দার হতে বলেনি, কিন্তু তারা নিধিরাম সর্দারের ভূমিকা পালন করেছিল। আজকে হচ্ছে শুক্রবার 7ই মার্চ, দিনটা ঘটনাচক্রে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন। এই দিনে 1971-এর এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ভাষণে বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এবং তিনি বলেছিলেন যার কাছে যা আছে তাই নিয়ে তৈরি থাকতে হবে। এবং সবাই জানেন যে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে স্বাধীনতার ডাক, যেটা 26শে মার্চের প্রথম প্রহরে তিনি দিয়েছিলেন, সেটা একটা ছিল একেবারেই নিয়মতান্ত্রিক বিষয়। মূল ডাকটি কিন্তু তিনি দিয়েছিলেন 7ই মার্চ। সেই 7ই মার্চের ঐতিহাসিক দিনে একটি খবর কিন্তু আলোচনায় তুমুল সাড়া ফেলেছে। সেই খবরটি হচ্ছে যে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রসংঘের এই যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস, তার ভূমিকা কি? তারা তো পৃথিবীর বিভিন্ন দেশে যে অশান্তি চলছে, সুদানে চলছে, আফগানিস্তানে চলছে, প্যালেস্টাইনে এতদিন ধরে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি রইল, তারা কি করছে? তারা যে একটা বড় শক্তি, ক্ষমতাধর শক্তি, এবং তাদের কথায় যে বিশ্বের বিভিন্ন দেশে নানান ধরনের পরিস্থিতির গুণগত পরিবর্তন হয়, এই দাবি করতে গিয়ে তিনি বাংলাদেশের দৃষ্টান্ত টেনেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে দেখুন, বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হলো কিন্তু আমাদের জন্যে। কিভাবে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস এই ব্যাপারে কিভাবে তারা ভূমিকা পালন করেছে না, তিনি বলছেন যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে বলেছিলাম যে তোমরা যদি এই জুলাই আগস্টের আন্দোলনকারীদের উপরে দমন পীড়ন, নিপীড়ন, বলপ্রয়োগ করো, তাহলে কিন্তু তোমাদের এই শান্তিরক্ষী বাহিনীর কাজের সুযোগ হারাতে হতে পারে। ফলকার তুর্ক খানিকটা গর্ব ভরে বলেছেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই হুঁশিয়ারির কি পরিমাণ কাজ হয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশের সরকারই বদলে গেছে।
আমার আজকের বিষয়টা এই কারণে প্রাসঙ্গিক মনে হয়েছে যে তার মানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের এই যে শান্তিরক্ষী বাহিনী হিসেবে যে কাজের সুযোগটা, সেই সুযোগটা তারা হাতছাড়া করতে চায়নি। তাই তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হচ্ছিল, যেই অভ্যুত্থানের নামে একটা তুমুল নৈরাজ্য চলছিল, অরাজকতা চলছিল, সেটাতে তারা হাত গুটিয়ে বসেছিল একটা অন্য স্বার্থে। সেটা দেশবাসীর স্বার্থে নয়, তাদের নিজেদের চাকরি জীবনের নানাবিধ সুবিধার স্বার্থে। আমি আপনাদের কাছে কিছু তথ্য এখন পরিবেশন করব যে শান্তিরক্ষী বাহিনীতে কি পরিমাণ বাংলাদেশের সেনাবাহিনীর সুযোগ পায়। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বৃহৎ ভূমিকা পালনকারী দেশগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম। 1988 সাল থেকে এখনো পর্যন্ত 1,94,856 জন বাংলাদেশি শান্তিরক্ষী 43টি দেশে 63টি জাতিসংঘ মিশনে তারা অংশগ্রহণ করেছেন এবং বর্তমানে 6,092 জন বাংলাদেশের সেনাবাহিনীর 6,092 জন সৈনিক তারা রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে তারা এই মুহূর্তে কর্মরত আছেন। অর্থাৎ তারা দেশে নেই, তারা পৃথিবীর বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী হিসেবে তারা কাজ করছেন। এখনো পর্যন্ত বাংলাদেশের 2,728 জন নারী শান্তিরক্ষী সাফল্যের সঙ্গে জাতিসংঘের শান্তি মিশনগুলিতে দায়িত্ব পালন করেছেন। 1988 সাল হতে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের 134 জন শান্তিরক্ষী নিহত এবং 259 জন আহত হয়েছেন। আমরা খুবই বেদনাহত যে এই যে সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী তারা পৃথিবীর আরেক প্রান্তে শান্তি রক্ষা করতে গিয়ে, শান্তি স্থাপন করতে গিয়ে তারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন। আমরা তাদের জন্য সত্যিই শোকাহত যে এই রকম পরিস্থিতির মুখোমুখি তাদের পড়তে হয়েছে। আমার বক্তব্যটি একটু ভিন্ন। সেটি হচ্ছে যে এই যে ফলকার তুর্ক, যিনি রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, গত মাসে তিনি জুলাই আগস্ট আন্দোলনে মানবাধিকার হরণ অর্থাৎ হাসিনা সরকার কিভাবে দমন পীড়ন করেছে তার ওপরে তারা একটা বৃহৎ রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে তিনি বলেছেন যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে অর্থাৎ 5 আগস্ট, তার আগের 1-1.5 মাস এবং 5 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত এই সময়কালটাকে তারা ধরেছেন। অর্থাৎ 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই 1 মাস, তার মধ্যে 5 আগস্ট থেকে 15 আগস্ট অর্থাৎ এই 10 দিন বাংলাদেশে হাসিনা সরকার ছিল না। 5 থেকে 8 আগস্ট পর্যন্ত সরকারটি ছিল মূলত সেনাবাহিনীর হাতে, দেশ ছিল মূলত সেনাবাহিনীর হাতে। 8 আগস্ট সন্ধেবেলা রাত 8টায় মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এখন ফলকার তুর্কের যে হাই কমিশনারের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400 মানুষের নিহত হওয়ার একটা সংখ্যা সেখানে দেওয়া আছে। এখন এই 1400 মানুষের মধ্যে কত মানুষ 5 আগস্টের দিন মারা গেলেন, কত মানুষ 5 আগস্টের আগে মারা গেলেন, কত মানুষ 5 আগস্টের পরে মারা গেলেন, এই ফিগারগুলো যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে 5 আগস্ট এবং তৎপরবর্তী 10 আগস্ট 15ই আগস্ট পর্যন্ত 10 দিনে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন। অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অধীনে মারা যাননি, অধিকাংশ মানুষ মারা গিয়েছেন পরবর্তী সময়ে। যদিও রাষ্ট্রসংঘের এই ফিগার নিয়ে অনেক বিতর্ক আছে। আওয়ামী লীগ তারা একরকম বলে, সরকার এখন যারা আছে তারা একরকম বলে, বিএনপি তারা তো একটা ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা একটা মামলাই করে দাবি করেছে যে তাদের নাকি 800 নেতাকর্মী খুন হয়েছেন ওই সময়ের মধ্যে। এখন তার মানে এই ফিগারগুলোকে যদি যোগ করা যায়, যদি ধরেই নেওয়া হয় যে সকলের সত্য কথা বলছেন, তাহলে মৃতের সংখ্যাটা কয়েক হাজার হবে। প্রশ্ন হচ্ছে যে সেটা কয়েকশো বা কয়েক হাজার যাই হোক না কেন, 5 আগস্ট পর্যন্ত কিন্তু দৈনিক নিহতের সংখ্যা প্রথম সারির মিডিয়াতে আসছিল এবং সেই সংখ্যা কিন্তু কোনো মতেই মানে 100, 200, 250 এইরকম একটা ফিগারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীকালে জানা যাচ্ছিল যে প্রায় 100 চারেক মানুষ তারা খুন হয়েছেন এবং সেটা
ওই 5 আগস্টকে ধরে এবং 5 আগস্ট সকাল থেকে বাংলাদেশে কিন্তু কার্যত গোটা বাংলাদেশ জুড়ে একটা নৈরাজ্য চলেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, তাদের হত্যা করা, আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা, মেরে গাছে ঝুলিয়ে রাখা এবং একটা নৃশংসতা অর্থাৎ প্রতিশোধ স্পৃহা এমনভাবে তারা প্রকাশ করেছে যে একটা মানুষের মধ্যে একটা ভয় ধরানো, অর্থাৎ কাউকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কারো দেহ টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারো দেহ মানে হত্যা করার পরে গাড়ির সঙ্গে লটকে দেওয়া হয়েছে, কারো দেহ ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমরা মূলত আফগানিস্তানে মূলত দেখেছি তালিবানরা এই ধরনের অত্যাচার করেছে, সেগুলো কিন্তু আমরা বাংলাদেশে ওই সময় দেখেছি। প্রশ্ন হচ্ছে যে এগুলি কোন সময় ঘটেছে। এগুলি যে সময় ঘটেছে সেই সময় বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্বে কারা ছিল? সেই সময় আইন শৃঙ্খলার দায়িত্বে কিন্তু বাংলাদেশ পুলিশ ছিল না। সবাই জানে যে বহু পুলিশ নিহত হওয়ায় পুলিশ বাহিনী ভয়ে তারা সব ঘরে ঢুকে গিয়েছিল, তারা পালিয়ে গিয়েছিল, থানা থেকে পুলিশ বেরিয়ে গিয়েছিল, থানাগুলো সমস্ত রক্ষী শূন্য ছিল এবং তারা কেউ কাজে যোগ দিচ্ছিল না। অনেক পরে প্রায় 1-1.5 মাস পরে ধীরে ধীরে মানুষ পুলিশ কর্মীরা তারা যোগ দিয়েছেন। এই সময় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা ছিল সেনাবাহিনীর। এই সময় কি সেনাবাহিনী যখন এই যে লুটতরাজ চলছে, অর্থাৎ ভাঙচুর, মন্দির মসজিদ গির্জা সব কিছুর ওপর ভাঙচুর, মাজারের ওপর হামলা, মানুষকে হত্যা করা হচ্ছে নৃশংসভাবে, সেনাবাহিনী কি কোথাও গুলি চালিয়েছে? তারা কি কোথাও লাঠি চালিয়েছে? তারা কি মানুষকে বাধা দিয়েছে? এটা কিন্তু খুব মেজর প্রশ্ন। তার কারণ সেনাবাহিনীর প্রশংসা তারা পেয়েছিল, 5 আগস্ট পর্যন্ত তারা গুলি চালায়নি। তার কারণ আমি আপনাদের বললাম। কিন্তু তারা তাদের কর্মজীবনের এই যে সুবিধা, অর্থাৎ শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিলে পরে বিপুল টাকা রোজগার হবে, ডলারে বেতন পাবো এবং আরও সুযোগ সুবিধা, এইটা পাওয়ার জন্য তারা কিন্তু নিজের দেশে শান্তি রক্ষা করেনি। আমরা সবাই জানি যে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশে কিন্তু এই হত্যা লীলাগুলো চলেছে এবং তখনও পর্যন্ত মূলত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ভার ছিল সেনাবাহিনীর ওপরে। তারা কোথাও ওই সময় কোথাও গুলি চালিয়েছে, কোথাও লাঠি চালিয়েছে, গ্যাস চালিয়েছে, খুব বড় করে তারা ব্যবস্থা নিয়েছে যাতে এই নৈরাজ্য থামে, এই হিংসা থামে, এইরকম কিন্তু কোনো দৃষ্টান্ত নেই। প্রশ্ন হচ্ছে তাহলে একটা দেশের সেনাবাহিনী কাদের জন্যে? তারা কি মূলত অন্য দেশে শান্তি রক্ষা করতে যাওয়ার জন্য সেনাবাহিনী, নাকি নিজের দেশের সার্বভৌমত্ব এবং নিজের দেশের নাগরিকের জীবন জানমাল রক্ষা করাটা তাদের দায়িত্ব? ওয়াকারুজ্জামান 3 আগস্ট সঠিক কথাই বলেছিলেন, যেটা আমি গোড়াতেই বললাম যে আমি ব্যক্তিগতভাবে তাই সমর্থন করি। তিনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে আমরা দেশবাসীর পাশে থাকব। কিন্তু 5 আগস্ট আপনি দেশবাসীর পাশে থাকলেন কিভাবে? না কারফিউ বলবৎ করা হলো না, ব্যারিকেড ভেঙে মানুষ ঢুকে পড়লো এবং শেষ পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত দখল নিয়ে নিল, লুটতরাজ করলো। আমি এ পর্যন্ত মেনেই নিলাম যে একটা অস্থির পরিস্থিতির মধ্যে ওই সময় গুলি চালালে, ট্যাঙ্ক চালালে নিশ্চয়ই হাজার হাজার মানুষ মারা যেতেন। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, সেনাবাহিনীর কাজ নয় নিজের দেশের মানুষকে মারা। কিন্তু মানুষরূপী কিছু হিংস্র জানোয়ার যখন এইভাবে মানুষ হত্যা করছিল, তারা কাদের মারছিল? তারা কি ভারতীয়দের মারছিল? তারা কি মায়ানমারের নাগরিকদের মারছিল? তারা কি উগ্রপন্থীদের মারছিল? তারা মারছিল, তারা হত্যা করছিল, তারা ধর্ষণ করছিল দেশের নিরীহ নাগরিকদের। সেই সময় সেনাবাহিনী কেন পদক্ষেপ নিল না? কেন তাদের বন্দুক থেকে গুলি বেরোলো না? আমি হিংসার কথা বলছি না, আমি দায়িত্বের কথা বলছি। হিংসার কথা আমি বলছি না, আমি দায়িত্বের কথা বলছি যে কেন ওই সময় সেনাবাহিনী পদক্ষেপ করলো না? তার জন্য কেন শান্তিরক্ষী বাহিনীর কাজ তাদের যাবে না? ফলকার তুর্কের প্রতি আমার বিশেষ প্রশ্ন এটা, যা এটাই যদি মানদণ্ড হয় যে সেনাবাহিনী তারা নিরীহ মানুষের ওপরে অত্যাচার করবে না, নিপীড়ন করবে না, নির্যাতন করবে না, তাহলে সেটা কি শুধু একটা ডেডলাইন নির্ভর 5 আগস্ট পর্যন্ত করবে না? অর্থাৎ যতক্ষণ শেখ হাসিনা সরকারে আছেন ততক্ষণ পর্যন্ত তারা নিষ্ক্রিয় থাকবে? তারপর তারা কি করবে? তাদের এই নিষ্ক্রিয়তা তো তারপরেও আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সরকার চলে আসার পরেও দেখা গেল অবাধে লুটতরাজ চলছে, অবাধে চলছে খুন। কত মানুষ খুন হয়েছেন কেউ জানে না। এই সংখ্যা নির্ধারণ করা সত্যিই কঠিন, তার কারণ অনেক দেহ লোপাট করে দেওয়া হয়েছে, অলি গলিতে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। কি ভূমিকা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী? রাষ্ট্রসংঘের কাছে আমার প্রশ্ন
একজন নাগরিক, এই উপমহাদেশের নাগরিক এবং পড়শি দেশের একজন নাগরিক হিসেবে, যে সেনাবাহিনীর তাহলে কাজটা কি? তাদের কাজ কি শুধুমাত্র ভিন দেশে শান্তি রক্ষা করা? নিজের দেশের নাগরিকের জানমালের রক্ষার দায়িত্ব কি তাদের নয়? আমার তো মনে হয় সেই কাজের জন্যই তাদেরকে সেনাবাহিনীতে নেওয়া হয়েছে, অর্থাৎ দেশের মানুষের প্রতি তার কর্তব্য সবচেয়ে আগে। তাহলে 5 আগস্টের অস্থির পরিস্থিতিকে আটকানোর চেষ্টা কেন সেনাবাহিনী করলো না? এরকম কিন্তু কোনো ঘটনা নেই। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি যে যতগুলি ঘটনা ঘটেছে, কোনো ঘটনাতেই সেনাবাহিনীর কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি। তারা অনেক সময় হত্যাকাণ্ড, আগুন চলছে, হত্যাকাণ্ড চলছে, তারা এগোচ্ছে না, তারা ভিড় করেছে, তারা জমায়েত করেছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ করছে না। তাহলে যদি পদক্ষেপ তারা করত, হয়তো তারা সংঘর্ষের মুখে, আক্রমণের মুখে পড়তো। তেমন ঘটনা কিন্তু নেই। বরং আমরা যেটা দেখলাম যে গত মাসের 5 ফেব্রুয়ারি ধানমন্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি আগুন দেওয়া হলো, ভেঙে ফেলা হলো, সেখানেও কিন্তু সেনাবাহিনীর একটা ট্রুপ তারা গিয়েছিল খবর পেয়ে, কিন্তু তারা কোনো পদক্ষেপ করেনি। কিছু মানুষ তাদেরকে হুমকি দেয়, পথ অবরোধ করে, সেনাবাহিনী পাশ কাটিয়ে মুখ ঘুরিয়ে তারা চলে আসে। দেশের মানুষের জানমাল, দেশের এই রকম একটা ঐতিহাসিক স্মারক যারা রক্ষা করে না, সেই সেনাবাহিনী তাদের কি কৃতিত্ব আছে শান্তি রক্ষা করার? যারা নিজের দেশের নাগরিককে সুরক্ষা দেয় না, যারা নিজের দেশের মানুষের সম্পত্তি রক্ষা করে না, তার মানে বাংলাদেশ সেনাবাহিনী কি এটাই তাদের উদ্দেশ্য? যে তারা তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী কোনো যুদ্ধ করেনি, তারা নিজের দেশে অস্থির পরিস্থিতি মোকাবিলায় মাঝে মধ্যেই তাদের নামানো হয়েছে, একথা ঠিক, কিন্তু তারা যুদ্ধ করে অন্য দেশে এবং তার জন্য তারা মোটা টাকা বেতন পায়। তাহলে কি ভাড়াটে সেনার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর কি ফারাক থাকছে? যদি তারা নিজের দেশের নিরীহ নাগরিককে জীবন তারা যদি রক্ষা করতে না চায়, শুধুমাত্র শান্তিরক্ষী বাহিনীর মোটা মাইনের বেতনের চাকরিটা মিলবে একদিন, তার জন্য অপেক্ষা করা এবং তার জন্য এই রকম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে হাত গুটিয়ে রাখা, এই জন্য কি সেনাবাহিনীর জন্য এত অস্ত্র, এত গোলা বারুদ, এত দামি পোশাক আশাক, এত রকম সুযোগ সুবিধা? আমরা তো সবাই জানি যে এই উপমহাদেশে সেনাবাহিনীর জন্য অনেক বেশি বরাদ্দ করা হয়, সাধারণ নাগরিকের অনেক সুযোগ সুবিধাকে ছাঁটাই করে সেনাবাহিনীর জন্য বরাদ্দ করা হয়। প্রশ্নটা এখানেই যে এই যে বরাদ্দ, এই যে এত আয়োজন, এই আয়োজন কিসের জন্যে? তাদেরকে কি বাংলাদেশ সেনাবাহিনী ট্রেনিং, প্রশিক্ষণ, এই সব কিছু কি এই জন্যে যে তারা কেউ সুদানে গিয়ে শান্তি রক্ষা করবে, তারা কেউ আফ্রিকার কোনো দেশে গিয়ে শান্তি রক্ষা করবে, তারা কেউ এশিয়ার কোনো দেশে গিয়ে শান্তি রক্ষা করবে? এটাই কি তাদের কাজ হবে? নাকি তাদের প্রাথমিক কাজ নিজের দেশের নাগরিককে সুরক্ষা দেওয়া? আমি এই প্রশ্নটি আপনাদের মারফত রাষ্ট্রসংঘ এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি রাখলাম। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।